السلام عليكم ورحمة الله وبركاته أهلا بكم في حلقاتنا আজকে আমাদের পার্ট নাম্বার 4 আদ-দারসুর রাবি'আ আমাদের আজকে পড়ব আমরা আল সম্বন্ধে। কি সম্বন্ধে? আল, হামজা জবর, হামজা আর লামের উপর সুকুন, হামজা লাম জবর আল। আল অর্থ কি? আল সাধারণত কি অর্থে ব্যবহার হয়? টি অর্থে ব্যবহার হয়। এখন পর্যন্ত আমরা একটি বলা শিখেছি, এ বুক বলা শিখেছি, এ পেন বলা শিখেছি, আ পেন, আ বুক ইত্যাদি বলা শিখেছি। এবার আমরা বলবো দি বুক, দি পেন। বুঝতে পারছেন তো? হ্যাঁ, দ্য বুক, দ্য পেন। ওকে, হ্যাঁ, দা হবে বোধহয়, এটা দি নয়। ওকে, ভাওয়েল কী বল? হ্যাঁ, বেহাল। তো এখানে খেয়াল করুন, আল অর্থ হলো টি, এটার ব্যবহার আজকে আমরা শিখব। আল এলে কি কি হয় খেয়াল করুন। আমরা পড়ে এসেছি কিতাবুন, শেষে তানবিন। কিতাবুন শেষে তানবিন অর্থ হলো একটি বই। এই একটি বইকে যদি আমি বইটি বানাতে চাই তাহলে কি করতে হবে? আমাকে শুরুতে আল লাগাতে হবে। খেয়াল করেছেন? শুরুতে আল লাগাতে হবে। শুরুতে যখন আল লাগাবো, শেষে তখন আপনি কী হয়ে যাবে? তানবিন কেটে এক পেশ হয়ে যাবে। তানবিন কেটে এক পেশ হয়ে যাবে। এখানে কিতাবুন ছিল, এখানে কিতাবু হয়ে যাবে। কারণ কোনো শব্দে একই সাথে আল এবং তানবিন থাকা সম্ভব নয়। হয় আল থাকবে, না হয় তানবিন থাকবে। দুটো একই সাথে একই শব্দে আছে, অসম্ভব। এই দুটোর মধ্যে সাববেজি সম্পর্ক। হয় তানবিন থাকবে শেষে, অথবা আল থাকবে শুরুতে। বুঝতে পারছেন? তানবিন সবসময় শব্দের শেষ অক্ষরে হয়, আর আল সবসময় শব্দের শুরুতে হয়, শুরুতে লাগে। এইটা খুব ভালো। তাহলে কিতাবুন বললে একটি বই, আর আল কিতাবু মানে বইটি। গেল এটা? এইটা যদি বুঝে থাকেন মোটামুটি হয়ে গেছে কিতাবুন, এটা আমি বুঝলাম। আচ্ছা, এইবার ব্যাপারটা হলো আরও কিছু শব্দ নিন। যেমন আমি বললাম কলামুন, কলামুন একটি কলম। এটারই কী হবে? কলমটি। আরবি কী হবে? আল আল কলামু। কী হবে? আল কলামু হবে। এটা খুব খেয়াল করুন। এভাবে আরও আমরা কী নিতে পারি? কিতাবে কী দিয়েছে? হ্যাঁ, বাইতুন। বাইতুন মানে একটি ঘর বা একটি বাড়ি। এটার যদি আমি বাড়িটি বা ঘরটি করতে চাই তাহলে কি বলবো? আল বাইতু। আল বাইতু এক জবর, সরি এক পেশ। এবার জিদারুনে আসুন। জিদারুন একটি দেয়াল। আল জিদারু দেয়ালটি। বোঝা গেল? তো এইভাবে একটি বই এবং বইটি বলতে হয়। এইটা হলো আমরা এই সবকে শিখব। কিন্তু এখানে একটা সমস্যা থেকে যায় যে আরবিতে সব শব্দের শুরুতে এমন হয় না। আলিফ লামের উচ্চারণ একরকম হয় না। এটা আমি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা, দুটো শব্দ আছে, আল কমরু। আচ্ছা, আরে আল কমরু আগে না বলি, শুধু কমারুন বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে খেয়াল করুন, আমি যদি দুটো শব্দ নিই, কমারুন মানে হলো চাঁদ। কমারুন শব্দের অর্থ মোটামুটি আপনারা সবাই জানেন। কমারুন মানে চাঁদ, কমারুন মানে চাঁদ। তারপরে আসুন সূর্য আরবি লিখব শাম, ঠিক আছে? শামসুন। শামসুন মানে কি? সূর্য। তো কমারুন মানে চাঁদ, শামসুন মানে সূর্য। এখন যদি আমি এই দুটো শুরুতে আল লাগাই তাহলে দুই রকমের প্রতিক্রিয়া দেখা যাবে, ঠিক আছে? যেমন আমি যদি কমারুনের শুরুতে আল লাগাই তাহলে কী হবে? আল কমারু। উচ্চারণ করতে তো সুবিধা, আল কমারু।
তো আমি লিখি এটা আল এই যে আল কমা, এবার এখান থেকে একটা পেশ কী হয়ে যাবে, কেটে যাবে, একটা পেশ কী হয়ে যাবে, কেটে যাবে, আল কমরু হয়ে যাবে, আল কমর। তার মানে এখানে লামটা কি আছে, অক্ষত আছে। কিন্তু শামসুনের শুরুতে দেখুন, আমি শামসুনের শুরুতে যদি আলিফ কি বলে লাগাই, আল লাগাই, তাহলে কি সমস্যা হয় দেখুন, এটা তো গেল না। আচ্ছা, এখানে আমি বলবো তখন কীভাবে বলবো, এখানে আল শামসু বলা যাবে না, কি বলা যাবে না, আল শামসু বলা যাবে না, এখানে বলতে হবে আশ-শামসু। কি বলতে হবে, আশ-শামসু। এইটুকু পরিবর্তন হবে। এই পরিবর্তনটা মূলত কিসের জন্য হয়েছে, এই শিনের কারণে হয়েছে। অর্থাৎ আল এরকম শিনের মতো 14টা অক্ষর আছে, কফের মতো 14টা অক্ষর আছে। কফের মতো কি বলে 14টা অক্ষরের শুরুতে আল লাগলে লাম উচ্চারণ হবে, আল আল লাম উচ্চারণ হবে। আর যদি শিনের মতো বাদবাকি 14টার সাথে লাগে তাহলে কিসের মতো উচ্চারণ হবে, শিনের মতো। এই যে আশ-শামসু, হ্যাঁ, আদ-দাররাজাতু, দাররাজাতুনের শুরুতে দাল, এর শুরুতে যদি আমি রাখি তো আদ-দাররাজাতু, আর-রাজ্জাকু, ঠিক আছে, এরকম। আচ্ছা, এখানে সবকটা দেওয়া আছে কিতাবে। শুরুতে দেখুন হামজা, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। খেয়াল করুন, এই 15টি হরফের শুরুতে আল যুক্ত হলে স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়, স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। এখানে লামটা বাদ দিয়ে, লাম এক্স্যাক্টলি নয়, এখানে একটু ব্যাপার আছে, এখানে ভুল হয়েছে জিনিসটা, লাম না, লাম ছাড়া, লামটা বাদ দিলে মোট কয়টা থাকবে, 14টা থাকবে। তো এই 14টার শুরুতে যদি আলিফ লাম যুক্ত কী বলে আল আসে, এই 14টা অক্ষরের শুরুতে, যেমন এখানে কফ এসছে, হ্যাঁ, তারপর এখানে এটা নয়, কফ এসছে, এই 14টার শুরুতে যখন আল লাগবে তখন কি করতে হবে, আল স্পষ্ট করে পড়তে হবে, এই আলকে, আলকে স্পষ্ট করে পড়তে হবে, আল, ঠিক আছে, আল, আলকে। কিন্তু আরও 14টা আছে, পরে যেটা দিয়েছে দেখুন, তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, ভ, নুন, লাম। এখানে লামটা যুক্ত করে নিন, ওই ওপর থেকে লামটা কেটে এই 2 নম্বরে আসবে এই লাম। এখানেও 14টা, এই 14টা হরফের শুরুতে যখন আল লাগবে তখন এইখানে আলটা উচ্চারণ হবে না, লামটা কি হবে না, উচ্চারণ হবে না, লামটা এর মধ্যে ঢুকে যাবে, কিসের মধ্যে, শিনের মধ্যে, অথবা যেই সব অক্ষর থাকবে এরপরে তার মধ্যে ঢুকে যাবে। যেমন উদাহরণ দিয়েছে তিলমিদুন, তা দিয়ে উদাহরণ দিয়েছে তিলমিদুন, তিলমিদুন মানে একটি ছাত্র। এখন তার শুরুতে যদি আমি আল লাগাই তাহলে কি হয়ে যাবে, এটা আল তিলমিদু হবে না, কি হবে, আত-তিলমিদু হবে, আত-তিলমিদু হবে। এটা দেখুন উচ্চারণে দেখিয়েছে যে উচ্চারণটা যদি আমি লেখায় আনি, লিখবো তো আমি এমন করেই, কিন্তু উচ্চারণটা কেমন হবে, আত-তিলমিদু, আর লিখতে হবে কীভাবে, আত-তিলমিদু। বুঝতে পারছেন, খেয়াল করুন, এখানে আমি মূলত কি লিখেছি, উনি তিলমিদুন দিয়ে উদাহরণ দিয়েছেন, এখানে আমি কি লিখেছি মূলত আশ-শামসু লিখছি এভাবে, কিন্তু এটার মূল উচ্চারণটা কীভাবে হচ্ছে, এই দেখুন আশ, এই দেখুন আশ হলো, আশ হলো। এবার এখানে আসুন আবার শাম, আশ-শামসু, উচ্চারণ কিন্তু আমি এটা করেছি, লিখেছি এভাবে কিন্তু উচ্চারণ করেছি এইভাবে। একইভাবে তিলমিদুনের ক্ষেত্রেও দেখুন, এখানে আমি যদি আত-তিলমিদু লিখি তাহলে কীভাবে লিখব, আত-তিলমিদু, এভাবে আমি লিখছি, আত-তিলমিদু এভাবে লিখলাম, কিন্তু উচ্চারণটা কীভাবে করব, এইভাবে উচ্চারণ করব। দেখুন আত-তিল মিদু, এইভাবে আমরা উচ্চারণ করছি। এই হলো আল এর প্যাঁচ। তো এই আলটা খুব ভালো করে শিখতে হবে।
এইটা আজকে খুব ভালো করে বুঝুন। এই প্রথম পৃষ্ঠাটা দেখুন, এই পৃষ্ঠার শেষে আপনাকে লিখে দিয়েছে কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দাররাজাতুন একটি সাইকেল, কিন্তু আদ দাররাজাতু সাইকেলটি, দাররাজাতু এক পেশ, মনে রাখা যায়, আল থাকলে এক পেশ। নাফিদাতুন একটি জানালা, আন নাফিদাতু জানালাটি। আচ্ছা, বাস এখানে আজকে এই পর্যন্তই। এই সবকের এই পাঠের আরও অংশ থাকবে, হয়তো বা আরও দুটো অংশ থাকবে। এই পর্যন্ত আজকে এটা খুব ভালো করে বুঝুন। দেখা হবে ইনশাআল্লাহ সামনের সবকে। আসসালামু আলাইকুম।